দেবগড় একটি ছোট্ট গ্রাম যেখানে মানুষ কৃষিকাজ করে। গ্রামের এক প্রান্তে এক বৃদ্ধা মা তার ছেলে আলোক এবং দুই মেয়ে নীরা ও প্রিয়াকে নিয়ে থাকে। মা জঙ্গলে কাঠ কাটছে। হে ঈশ্বর, তুমি আমাদের দুই মেয়ে আর এক ছেলে দিয়েছ, কিন্তু তাদের বিয়ের আগেই তুমি আমার স্বামীকে নিজের কাছে ডেকে নিয়েছ। এখন আমি বৃদ্ধা হয়ে গেছি। এই বার্ধক্যের উপার্জনে শুধু ঘরের খরচই কোনো মতে চলে। আমি 3টি সন্তানের বিয়ে কিভাবে দেব? কেননা আমি আমার ছেলে আলোককে কোনো কাজ শেখাই। মা কাঠের বোঝা কাঁধে তুলে বাজারের দিকে রওনা হয়। কাঠ বিক্রি করে সে বাড়ি ফিরে আসে এবং 3টি সন্তানকেই কাছে ডাকে। শোনো ছেলে আলোক, এখন আমি অনেক বুড়ো হয়ে গেছি। আমার দ্বারা আর বেশি কাজ হয় না। হ্যাঁ মা, এখন তুমি সত্যিই বুড়ো হয়ে গেছো, তাই তোমার পক্ষে আর বেশি কাজ করা সম্ভব নয়। কিন্তু মা, আমি তো তোমাকে প্রতিদিনই বলি আমাকেও কোনো কাজ শিখিয়ে দাও, যাতে আমি তোমার কাজে হাত লাগাতে পারি। না ছেলে, আমি তো আগেই ভাবছিলাম তোকে কোনো কাজ শেখাবো, যাতে তুই আমাদের ভরসা হতে পারিস। তাহলে মা, তুমি আমাদের এখনো পর্যন্ত কোনো কাজ কেন বলনি? আরে বাবা আলোক, যেদিন তোর বাবাজি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, সেদিন তিনি আমাদের একটাই কথা বলেছিলেন, যতদিন তোমার হাত পা ঠিকভাবে চলে ততদিন যেন ছেলেকে দিয়ে কোনো কাজ না করানো হয়। সেই কারণেই বাবা, আজ পর্যন্ত আমি তোকে দিয়ে কিছুই করাইনি। তাই মা, এখন তো তোমার হাত পা আর ভালোভাবে কাজ করে না, আর আমিও এখন বড় হয়ে গেছি, তাই এখন তুমি আমাদের তাড়াতাড়ি কিছু কাজ বলে দাও। যদি সত্যিই বাবা তোর কাজ করার খুব ইচ্ছা থাকে, তাহলে শোনো বাবা, তোর বাবা যে চলে যাওয়ার পর আমি জঙ্গল থেকে কাঠ কেটে কেটে তোদের 3 জনকে মানুষ করেছি। সেই কারণে আমাদের যে ছোট্ট একখানা জমি ছিল তা এতদিন ফাঁকায় পড়েছিল। তাই তুই কাল থেকেই সেখানে ফসল ফলাবি আর সেগুলো বাজারে বিক্রি করে এই সংসার চালাবি। ঠিক আছে মা, তাহলে আমি কাল থেকেই খেতে কাজ করব। নীরা ধীরে করে আলোককে বলে, তাই দাদা, আপনি চিন্তা করবেন না। আমরা 2 বোন মিলে ঘরের সব রান্না করা, পানি আনা, বাসন ধোয়া, ঝাড়ু মোছা আর বাকি সব কাজ সামলে নেব। আরে নীরা বোন, তাহলে আর দেরি কেন? সন্ধ্যাও হয়ে আসছে, তাই তাড়াতাড়ি গরম গরম খাবার বানাও। আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ব, আর কাল সকালেই আমি খেতে কাজ করতে যাব। 2 বোন তাড়াতাড়ি খাবার বানায়, সবাই খায় আর ঘুমিয়ে পড়ে। পরের সকাল, ক্ষেতের দিকে যাচ্ছিল। পরের সকাল, আলোক তার মাকে বলে, মা, আমি ক্ষেতের দিকে যাচ্ছি। ক্ষেত পৌঁছে আমি আজই ফসল বপন করব, যাতে আমাদের ফসল শীঘ্রই প্রস্তুত হয়ে যায়। ঠিক আছে বাবা, মাঠে সাবধানে যাও এবং ভালোভাবে ফসল বপন করো। আর নিজের খেয়ালও রাখ বাবা, যেন তোর কিছু না হয়। আলোক মাঠের দিকে বেরিয়ে পড়ে। পথে সে কয়েকজন ছেলেকে তাদের বাবার সঙ্গে কাজ করতে দেখল। হে ঈশ্বর, যদি আমার বাবা থাকতেন তাহলে আজ আমিও আমার বাবার সঙ্গে মাঠে কাজ করতাম। কিন্তু তুমি তো আগে থেকেই আমার বাবাকে নিজের কাছে ডেকে নিয়েছ। চল, এখন একাই মাঠে কাজ করতে হবে। আলোক মাঠে পৌঁছে খুঁড়তে শুরু করে। বাড়ির বাইরে 2 বোন ঝাড়ু দিচ্ছে। বৃদ্ধা মা দরজায় দাঁড়িয়ে তার বড় মেয়ে নীরাকে দেখে এবং ভেতরে গিয়ে মনে মনে ভাবছে, আরে, আমাদের বড় মেয়ে নীরা সত্যিই বিয়ের যোগ্য হয়ে গেছে। এখন আমাদের দ্রুত তার বিয়ে করতে হবে। হে ভগবান, এতটুকু টাকা আমার কাছে তো নেই যে আমি আমার বড় মেয়ে নীরার বিয়ে করতে পারি। চল, এবার দ্রুত এ ব্যাপারে আলোকের সঙ্গে কথা বলবো। বাবা, এখন নীরা বিয়ের যোগ্য হয়ে গেছে, কিছু টাকার ব্যবস্থা করতে হবে। মা, গতকাল আমি সব ফসল বপন করে দিয়েছি, তাই আজ আমি আপনার সঙ্গে জঙ্গলে কাঠ কাটতে যাব। আরে, এখন তো 2 মেয়ে তাদের তাদের কাজে ব্যস্ত থাকবে। এটাই ভালো সময় আলোকের সঙ্গে নীরার বিয়ে সম্পর্কে কথা বলার। বাবা, তোমার বড় বোন বিয়ের যোগ্য হয়ে গেছে, তাই এখন তোমাকে তার বিয়ের ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ মা, আমাদের বড় বোন বিয়ের যোগ্য হয়ে গেছে। কিন্তু মা, বোনের বিয়ের জন্য আমাদের কাছে এত টাকা কোথায় থেকে আসবে? আরে বাবা, তুমি যে ফসল মাঠে বপন করেছ, যখন তা প্রস্তুত হবে তা বিক্রি করে যে টাকা আমাদের কাছে আসবে, তাতেই আমরা তোমার বোনের বিয়ে ভালোভাবে করতে পারবো। তাই চিন্তা করো না, ঈশ্বর সব ঠিক করে দেবেন। কিন্তু মা, তারপর ঘরের খরচ কিভাবে চলবে? আরে বাবা, তার চিন্তা করো না, আমি তো আছি। আমি প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসব, তাতে ঘরে সব খরচ চলবে।
তাই বাবা ফসলের সব টাকা বাঁচবে এবং তাতেই তোমার বোনের বিয়েটা হবে। হ্যাঁ মা, এটা তো আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু মা, বিয়ের ব্যাপারে আমাদের কিছুই জানা নেই। যদি কোথাও ছেলে দেখতে যাই তাহলে আমাদের সঙ্গে আরও একজন মানুষও থাকা উচিত। তুমি কেন এ বিষয়ে চিন্তা করছো? তোমার সঙ্গে যাওয়ার জন্য তোমার বাবার বন্ধু রতন কাকা তো আছেন। এই বিষয়ে আমি তাকে সব বলবো, সে তোমার সঙ্গে চলে যাবে। খুশির কথা হলো সে তার গ্রামে থেকেই থাকেন। ঠিক আছে মা, তুমি রতন কাকাকে বোনের বিয়ের ব্যাপারে সবকিছু জানিয়ে দাও। তখন আমি একদিন তার সঙ্গে ছেলে দেখতে যাব। ততক্ষণ আমি মাঠের দিকে যাচ্ছি। ঠিক আছে বাবা, তুমি মাঠের দিকে যাও এবং ভালোভাবে দেখভাল করো। আমি কাকার সঙ্গে কথা বলবো। রতনজি, আমাকে আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলার ছিল। আমার মেয়ে নীরা বিয়ের যোগ্য হয়ে গেছে। আরে, এটা তো খুব আনন্দের খবর। আর আপনার চিন্তার কিছু নেই, কারণ আমাদের নজরে একজন ছেলে আছে, তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে করিয়ে দেব। আর হ্যাঁ, সেখানে আপনার মেয়ে খ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কাল সকালেই আমার ছেলেকে আপনার কাছে পাঠাবো। এবং রতন কাকার সঙ্গে হওয়া কথা আলোককে বলে ঠিক আছে মা, আমি কাল সকালেই চলে যাব। কিন্তু এই ব্যাপারে বড় বোনকেও জানিয়ে দাও। ঠিক আছে বাবা, আমি জানিয়ে দেব। তুমি আরামে যাও। আরে মা, এতে কি নতুন কিছু হলো? বিয়ে তো করতেই হবে, আজ না হলে কাল। তাই আপনি এবং বাবা যেখানে বলবেন আমি সেখানেই বিয়ে করব। খুব ভালো মেয়েকে। এখন যাও, দ্রুত খাওয়ার ব্যবস্থা করো। পরের সকাল আলোক রতন কাকার কাছে পৌঁছায় এবং দুজনে মেয়েটিকে খুঁজতে বের হয়। তারা মেয়েটির বাড়িতে আসে। অরে নমস্কার রতন কাকা, আপনি এখানে কেমন করে? আর এই ভাই সাহেবকে? ওরে ছেলে সুনীল, আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আর হ্যাঁ, এই ভাই সাহেবই সেই। অরে কাকা, এটা তো খুবই খুশির কথা, কারণ আমি তো খুব শিগগিরই বিয়ে করার কথা ভাবছিলাম। আপনি তো জানেন এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউই নেই। এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে, তাই এবার আমি বিয়ে করব। বলো ছেলে, আমি মেয়েটি এবং মেয়েটির পরিবারের সব খবর জানিয়ে দিয়েছি। তাহলে এবার তুমি বলো, তোমার বিয়ের প্রস্তাব মঞ্জুর কিনা? হ্যাঁ কাকা, আপনি যদি বলেন তাহলে আমি এই সম্পর্কের জন্য প্রস্তুত। কাকা রতন এবং আলোক নীরার বিয়ের প্রস্তাব সুনীলের সঙ্গে চূড়ান্ত করে এবং বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে আলোক সবাইকে জানায়। এটা তো খুবই খুশির কথা যে ছেলে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার শিগগিরই নীরার বিয়ে সেই ছেলের সঙ্গে করিয়ে দেব। আর হ্যাঁ ছেলে, আমি আজ ক্ষেতের কাছে গিয়েছিলাম। সেখানে দেখলাম যে ফসল পেকে প্রস্তুত হয়ে গেছে। তাহলে কালই তা কেটে বাজারে বিক্রি করো, আর যা টাকা পাবো সেটাই ব্যবহার করে তোমার বোনের বিয়ে দ্রুত করে দাও। ঠিক আছে মা, আমি কাল সব ফসল কেটে বাজারে বিক্রি করব। আলোক ফসল কেটে বাজারে বিক্রি করে। ঠিক এর পরের দিনই সে তার বোন নীরার বিয়ে সুনীলের সঙ্গে সম্পন্ন করে। নীরা তার শ্বশুরবাড়িতে চলে যায়। দেখো মা, বড় বোনের তো বিয়ে হয়ে গেছে। এখন ছোট বোন প্রিয়ার বিয়ের জন্য আমি শহরে গিয়ে পরিশ্রম করব এবং টাকা উপার্জন করব। কারণ মা, খেতে এখন আমরা ততটা কাজ করতে পারি না। না ছেলে, তুমি শহরে যেও না, খেতেই কাজ করো। যদি তুমি শহরে চলে যাও তাহলে আমাদের দুজনকেই ভালো লাগবে না। হ্যাঁ ভাই, মা ঠিক বলছেন। যদি তুমি শহরে চলে যাও তাহলে আমি আর মা বাড়িতে একা কার সঙ্গে থাকব? আমাদের দুজনকেই তোমার ছাড়া ভালো লাগবে না। না বোন, তুমি চিন্তা করো না। আমি শহর থেকে দ্রুতই ফিরে আসব এবং তোমার জন্য ভালো পোশাকও নিয়ে আসব। না ভাই, যদি তুমি শহরে গিয়ে আমাদের ভুলে যাও তাহলে? আরে বোন, তুমি কি সব বাজে কথা বলছো? এটা তো ভাই বোনের সম্পর্ক, এটা কখনোই ভাঙবে না। ঠিক আছে মা, আমি আপনাদের দুজনকেই কখনো ভুলবো না। আর যেদিন শহর থেকে ফিরবো আপনাদের জন্য ভালো ভালো পোশাকও নিয়ে আসব। ফিরে এসে আমি আমার বোন প্রিয়ার বিয়ে খুবই উৎসব মুখরভাবে করব। দৃশ্য শহরে কাজ খোঁজা। দীর্ঘ যাত্রার পর আলোক একটি বড় শহরে পৌঁছায়। সে একটি দোকানে যায়। রাম রাম দোকানদার ভাই, আমি কাছে গ্রাম থেকে এসেছি। আমার নাম আলোক। দয়া করে যদি আপনার দোকানে কোনো কাজ থাকে আমাকে রাখবেন। হ্যাঁ রাখবো তো, কিন্তু মাসে শুধু
20,000 দিব। আর হ্যাঁ, সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কাজ করতে হবে। মঞ্জুর হলে বলো। ঠিক আছে, তাহলে কাল সকালবেলা সময় মতো দোকানে চলে আসো। ঠিক আছে সাহেব, আমি পুরো সময় মতো চলে আসব। মা, আলোক ভাই জানি না কখন আসবে, তার ছাড়া আমাদের ভালো লাগছে না। সে শহরে চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। জানি না বাড়ি কখন ফিরে আসবে। হ্যাঁ মা, জানি না আলো কোন অবস্থায় আছে। সে কি আমাদের ভুলে যায়নি তো? না মা, আমাদের ভাই এমন নয়, সে একদিন না একদিন অবশ্যই আসবে। চলো, আজ দোকানদার সাহেব আমার সব হিসাবও দিয়ে দিয়েছেন। সব খরচ বাদ দিয়ে আমাদের কাছে মোট 100 রুপাই বাকি আছে। এর ফলে ছোট বোন প্রিয়ার বিয়েটাও হবে। আর এখানে কাজ করতে করতে অনেক সময় কেটে গেছে। মা এবং বোনের খুব মনে পড়ে, তাই এবার আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। আলোক ঠিক সেই সময় দোকানদারের সঙ্গে কথা বলে এবং তার 1000 রুপিয়ে নিয়ে গ্রামের দিকে রওনা হয়। ওরে, এখন কি করব? এখন তো রাত হয়ে আসছে। এখান থেকে সামান্য দূরেই একটা জঙ্গল আছে, আর তারপরেই আমার গ্রাম। যদি আমি রাতে জঙ্গল পেরোই, তাহলে কোথাও ডাকাতরা আমাকে লুটে নিতে পারে। যদি তা হয়ে যায়, তাহলে আমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আরে, আমাদের বড় বোন নীরার বাড়ি তো এখানেই কাছাকাছি। তাহলে চলো ওর বাড়িতেই যাই। আজ রাতটা ওখানেই কাটাবো, আর সকাল হলেই নিজের বাড়ি চলে যাব। এই অজুহাতে বোনের সঙ্গেও দেখা হয়ে যাবে। ওরে আলোক ভাই, আপনি হঠাৎ আমাদের কাছে কিভাবে? বাড়িতে সবাই ভালো আছেন তো? হ্যাঁ বোন, আমি তো একদম ভালো আছি, কিন্তু বাড়ির কিছু খবর জানি না। আরে ভাই, তুই তো নিজের অবস্থার কথা বললি, কিন্তু তোর বুড়িমা আর ছোট বোন প্রিয়ার কি অবস্থা? তুই ঠিক তো আছিস? তোর সঙ্গে কিছু তো হয়নি? না বোন, আমি একেবারে ঠিক আছি, আমার কিছুই হয়নি। আর বুড়িমা আর প্রিয়া বোনের কথা বলছো, তাদের অবস্থা তো আমি বাড়ি গিয়েই বলবো। তোমার বিয়ে হওয়ার কিছুদিন পর আমি আর বুড়িমা বুঝতে পারি যে কয়েক মাস পরই প্রিয়া বোনেরও বিয়ে দিতে হবে। তাই তার বিয়ের খরচ জোগাড় করার জন্যই আমি শহরে টাকা রোজগার করতে গিয়েছিলাম। শহরে কিছুদিন কাজ করার পর আজ যখন বাড়ি ফিরছিলাম, তখন রাত হয়ে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ আমার মনে পড়ল যে তোমাদের বাড়ি তো এখানেই। তাই হঠাৎ করেই আমি তোমাদের বাড়িতে চলে এলাম। চলো, কোনো কথা নেই ভাইয়া, কিন্তু বাড়ি গিয়ে বুড়িমা আর ছোট বোনের খবরটা অবশ্যই জানিও। ঠিক আছে বোন, আমি অবশ্যই জানাবো। কিন্তু শহরে আমি এখনো পর্যন্ত মোট 1000 রুপিয়ে উপার্জন করতে পেরেছি। তাই এগুলো তুমি নাও আর কোথাও লুকিয়ে রেখে দাও। যখন আমি বাড়ি যাব, তখন তুমি আমাদের দিয়ে দিও। আরে, 1000 থার, এত বড় অঙ্কের টাকা! যদি এই টাকাগুলো আমার হয়ে যায়, তাহলে আমাদের জীবনের সব দারিদ্র্য মিটে যেতে পারে। কিন্তু আমি এগুলো নিজের করব কিভাবে? হ্যাঁ, এর একটাই পথ আছে, একটাই উপায়। যদি আমি নিজের ভাইকেই মেরে ফেলি, তাহলে এই সব টাকাই আমার হয়ে যাবে, আর তারপর আমাদের সব দারিদ্র্য চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। চলো ভাই, এখন খাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? সকাল থেকে তো না খেয়েই আছিস। চলো ভাই, আজ আমি ডাল ভাত রান্না করেছি, চল তাড়াতাড়ি গিয়ে খেয়ে নে। না বোন, আমি খেয়ে এসেছি। আর হ্যাঁ, দুলাভাই কোথায়? কোথাও তো দেখা যাচ্ছে না। আরে, তোর দুলাভাই ডিউটিতে গেছেন, সকালে ফিরে এলে তখন ওনার সঙ্গেও দেখা করে নিস। ঠিক আছে বোন, তাহলে আমি ঘুমোতে যাচ্ছি, আর আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। নীরা মনে মনে ভাবতে থাকে। যা ভাই যা, ঘুমিয়ে পড়ো। আর কাল আমি তোকে এমন ভাবে ঘুম পাড়াবো যে ঘুমিয়ে যাওয়ার পর আর কখনোই জাগবি না। আর হ্যাঁ, আমার স্বামী সকালে ফিরে এলে তাকে বলবো আমরা দুজনে মিলে একে মেরে ফেলি, তাহলেই তো সব টাকা আমাদের হয়ে যাবে। নীরা নিজের মেয়ের কাছে ঘুমোতে চলে যায়। পরের সকাল সুনীল ডিউটি থেকে বাড়ি আসে। আরে আলোক, এতদিন পর তো তুই নিজের দুলাভাইয়ের খবর নিলি, আর সবকিছু ঠিক তো আছে? আলোক তাদের সব কথা খুলে বলে। নীরা মেয়ে রিয়াকে নিয়ে আসে। ওরে বোন, এই মেয়েটা কার? ও তো খুব মিষ্টি লাগছে। ওরে ভাই, এ তো আমাদেরই মেয়ে। তাহলে বোন, আপনি আমাদের সন্ধ্যায় কেন বলেননি? আরে সন্ধ্যায় কি বা বলতাম, কারণ আজ সন্ধ্যাতেই তো আমি তোকে মেরে ফেলবো। তাহলে এর পরিচয় করিয়ে দেওয়ারই বা কি দরকার ছিল? কিছুই না ভাই, আমি ভাবছিলাম আজ সন্ধ্যায় খাওয়ার জন্য কি রান্না করব, যাতে তোকে ভালো করে খাওয়াতে পারি।
আর হ্যাঁ ভাই, রিয়া মেয়ে সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছিল, তাই খেয়ালই ছিল না। নাও, কোনো কথা নেই, কিন্তু এখন আমি ওকে গ্রামের দোকানে নিয়ে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসি। রিয়া খুশি হয়ে আলোকের সঙ্গে চলে যায়। নীরা তার স্বামীকে সব কথা খুলে বলে। অরে নীরা, তুই এটা কি বলছিস? কিছু টাকার জন্য আমরা দুজন মিলে তোর ভাইকে মেরে ফেলবো? কিন্তু তুই কি ভেবে দেখেছিস, টাকা তো আবার উপার্জন করা যায়, কিন্তু যদি নিজের ভাইকে মেরে ফেলিস তাহলে তাকে আবার কোথা থেকে ফিরিয়ে আনবি? না স্বামীদেব, আমি তো দেখছিলাম তুমি আমার ভাইকে কতটা ভালোবাসো। হ্যাঁ, ঠিক আছে। আর এখন আর কখনো এমন কাজ করার কথাও ভাববে না, কারণ তোমার বুড়ো মা আর ছোট বোন আলোক ছাড়া কিভাবে থাকবে? ঠিক তখনই আলোক আর রিয়া এসে যায়। এখন আমরা দুজনে গ্রামে ঘুরে আসি, ততক্ষণে তোমার বোন খাবার তৈরি করে নেবে, তারপর পরে আমরা সবাই মিলে খাবার খেতে বসবো। সুনীল এবং আলোক গ্রামের দিকে বেরিয়ে পড়ে। পথে সুনীলের বন্ধু অজয় তাদের সঙ্গে দেখা করে। আরে সুনীল ভাই, এটা আপনার সঙ্গে কে আছেন? আমি তো আগে কখনো তাদের আপনাদের সঙ্গে দেখিনি। বিজয় ভাই, এটা তো আমার শ্যালক আলোক। আর তুমি বলো? বিজয় চলে যায়। দুজনে গ্রামে ঘুরে বেড়ায়। সন্ধ্যা হয়, তারা বাড়ি ফিরে খাবার খায়। সুনীল ডিউটির জন্য চলে যায়। আমি আমার স্বামীর সঙ্গে ভাইকে মারার বিষয় নিয়ে কথা বলেছিলাম, তিনি তো আমাদের কথা শুনলেনই না। কিন্তু আমি কারো কথাই মানব না, আর আজই আমি আমার ভাইকে মেরে ফেলব, যাতে সব টাকা আমাদের হয়ে যায় এবং কেউ কিছুই জানতে না পারে। কারণ স্বামী ডিউটিতে চলে গেছেন, বাড়িতে শুধু মেয়েটাই আছে। ওকে এখন ঘুম পাড়িয়ে দেব। ঘুম পাড়ানোর পরই আমি আমার ভাইকে মেরে ফেলব। নীরা রিয়াকে ঘুম পাড়িয়ে দেয়। আলো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। নীরা একটি ছুরি তুলে নিয়ে নিজের ভাইয়ের কাছে আসে। সে ছুরি দিয়ে নিজের ভাইয়ের ওপর আঘাত করে। রিয়া জেগে ওঠে এবং ঘর থেকে বেরিয়ে এসে সব দৃশ্য দেখে ফেলে। তারপর সে চুপচাপ নিজের ঘরে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। নীরা নিষ্ঠুরভাবে নিজের ভাইকে হত্যা করার পর তার মৃতদেহটি তুলে বাড়ির পাশে তৈরি একটি গর্তে ফেলে দেয়, আর তারপর চুপচাপ নিজের ঘরে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে সুনীলের বন্ধু বিজয় সেই গর্তের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই তার চোখে পড়ে সুনীলের শ্যালকের মৃতদেহ। ওরে, এ তো সুনীলের শ্যালক আলোক। কে আছে যে ওকে মেরেছে? আমি এখনই সুনীলকে ডাকি। সুনীল ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সে বিজয়কে দেখতে পায়, তাই সুনীল বিজয়ের কাছে চলে যায়। সুনীল তখন বলতে শুরু করে, আরে ভাই, সকাল সকাল গর্তের পাশে কি করছো? দেখো সুনীল, আমি তো কিছুই করছিলাম না। আমি সকালে নিজের ক্ষেতের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ গর্তের মধ্যে আলোকের মৃতদেহ দেখতে পাই। এটা দেখেই আমি থমকে যাই। এই ব্যাপারে জানাতে আসছিলাম, ঠিক তখনই তুই চলে এলি। তাহলে দেখ তো, একে কে মেরেছে? হঠাৎ এসব দেখে সুনীলের হুঁশ উড়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে, টাকার লোভে কোথাও কি নীরা ওকে মেরে ফেলেনি? কারণ সে তো গতকাল আমাদের সঙ্গে কথাও বলছিল। চলো, এ বিষয়ে বাড়িতেই জানা যাবে। আগে সুভাষের মৃতদেহটা নিয়ে বাড়ি চলো। এতটা ভেবেই বিজয় আর সুনীল মৃতদেহটা বাড়িতে নিয়ে আসে। তখন সুনীল জোরে জোরে কাঁদতে শুরু করে। সুনীলকে কাঁদতে দেখে নীরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মুখ বিকৃত করে সেও জোরে জোরে কাঁদতে থাকে এবং বলে, হে ভগবান, কে আমার ভাইকে মেরে ফেলেছে? এখন আমি কাকে ভাই বলে ডাকবো? আর রাখি বন্ধনের উৎসবে আমি কাকে রাখি বাঁধবো? কোনো অভাগা আমার ভাইকে মেরে দিয়েছে। সুনীল নিজের স্ত্রীকে কাঁদতে দেখে মনে মনে ভাবতে থাকে, মনে হয় ও তার নিজের ভাইকে মেরে ফেলেনি, তাই তো সে এতটা ভেঙে পড়ে কাঁদছে। ততক্ষণে এদিকে বুড়িমা আর প্রিয়াও সব জানতে পারে। তারাও তখন সেখানে এসে জোরে জোরে কাঁদতে শুরু করে। হে ভগবান, কে আমার ছেলেকে মেরে ফেলেছে? যখন সে শহরে গিয়েছিল তখন আমাদের বলে গিয়েছিল, শিগগিরই ফিরে আসব, তোমাদের জন্য ভালো ভালো কাপড় আনবো আর অনেক টাকা রোজগার করে নিয়ে আসব। আমি আমার ছোট বোনের বিয়ে দেব। কিন্তু সে আমাদের দুজনকে ছেড়ে কোথায় চলে গেল? ঠিক তখনই পুলিশ এসে যায় এবং সুনীলকে বলে, শোন সুনীল, এখন কান্নাকাটি করে আর কোনো লাভ নেই। তুই আর তোর পরিবারকে জেলে যেতে হবে।
এবং এই ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসাবাদ হবে। তদন্তের পর যেই আলোককে মেরেছে তারও মৃত্যুদণ্ড হবে। পুলিশের এসব কথা শুনে সুনীল তাদের সামনে কাঁদতে শুরু করে। ঠিক তখনই রিয়া তার বাবার কান্নার শব্দ শুনে দৌড়ে বাবার কাছে আসে এবং সব কথা বলে দেয়। সে রাতে তার মা যা কিছু করেছিল তার পুরো ঘটনা সে সবার সামনে খুলে বলে।